আজকে আপনাদের সবাইকে সাক্ষ্য আইনের ৭ম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আ আমাদের আজকের এই ৭ম ক্লাসটা সাজানো হয়েছে স সাক্ষ্য আইনের ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায়কে কেন্দ্র করে। সাক্ষ্য আইনের ৩য় এবং ৪র্থ অধ্যায়ে আমাদের ৫৬ ধারা থেকে ৬০ ধারা যে আলোচনাগুলো আছে তা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। খুবই সহজভাবে আশা করি আপনারা বোধগম্য হবেন। তাহলে আপনাদের সবাইকে বাংলাদেশ পুলিশের ১ম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানিয়ে সর্বশক্তিমান পরম করুণাময় মহা দয়ালু নামে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু শুরু করছি। তাহলে সবাই বোর্ডের দিকে একটু অ্যাটেনশন দেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাক্ষ্য আইন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন ১৮৭২। এমনি গতকালকের গত যে ক্লাসগুলো আপনাদের স্মার্ট বোর্ডে নিয়েছি তুলনামূলক ওই ক্লাসের চাইতে আজকের ক্লাসের মানটা একটু বেটার মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে সাক্ষ্য আইনের আমাদের আজকের আলোচনা হচ্ছে ৩য় এবং ৪র্থ অধ্যায়। ৩য় এবং ৪র্থ অধ্যায়। তাহলে দেখেন ৩য় অধ্যায়। এই ৩য় অধ্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ৫৬ থেকে ৫৮ ধারা। ৫৬ থেকে ৫৮ ধারা। আর ৪র্থ অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ৫৯ থেকে ৬০ ধারা। এটুকু আমাদের আজকের রাতের ক্লাসে এই অংশটুকু আমাদের আলোচনা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনাদেরকে আমি সহজভাবে বুঝাইয়া দিব। দেখবেন যে অনেক ভালো লাগবে এবং মনে হবে যে না সাক্ষ্য আইনটা আসলেই অনেক সহজ। তাহলে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে সাক্ষ্য আইন ১৮৭২ সালের। এটা হচ্ছে আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন ১৮৭২ সালের ১ নং সাক্ষ্য ব্র্যাকেটের সংশোধন সংশোধন আইন, ২০২২ লিখে আপনারা স্টার্টিং করতে পারেন। তারপর ৩য় অধ্যায় ৫৬ থেকে ৫৮ বিজ্ঞ আদালতের যে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। বিজ্ঞ আদালত যে সকল বিষয় অবগত থাকে সে সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই ৫৬ থেকে ৫৮ ধারা। ৪র্থ অধ্যায় ৫৯ থেকে ৬০ ধারা বিজ্ঞ আদালতে যেই বিষয়টা প্রমাণ করতে হয়, যেটা বিচার্য বিষয় বা বিচারাধীন থাকে বিজ্ঞ আদালতে, সেই বিষয়টা মৌখিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। এটা ৫৯ ধারার আলোচনা। আর ৬০ ধারা হচ্ছে ওই মৌখিক সাক্ষ্যটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। এটা হচ্ছে মানে মূল বেসিক, এই ৩য় এবং ৪র্থ অধ্যায়ের মূল বেসিক। তাহলে আপনারা এই ৩য় এবং ৪র্থ অধ্যায়ের যেই বেসিকটুকু আপনাদের বললাম, এটুকু আপনারা জানলেন যে ৩য় অধ্যায় হচ্ছে বিজ্ঞ আদালতে যেই সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। কত থেকে কত? ৫৬ থেকে ৫৮ ধারা। ৩য় অধ্যায়ের আলোচনা। আর ৪র্থ অধ্যায় হচ্ছে বিজ্ঞ আদালতে প্রমাণ করার প্রয়োজন আছে। সেটা মানে কিভাবে করতে হয়? মৌখিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু দ্বারা মৌখিক সাক্ষ্য দ্বারাও ওই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যেই বিষয় সে যেটা আদালতের ঘটনাকে প্রমাণ করার জন্য ওই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায়, সেই বিষয় দ্বারাও বিজ্ঞ আদালতের বিষয় প্রমাণ করা যায়। এটা হচ্ছে ৫৯ ধারা। আর ৬০ ধারা হচ্ছে এই বিষয়টা অবশ্যই, ঘটনার বিষয়টা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এটা হচ্ছে আপনাদের মূলত ৩য় এবং ৪র্থ অধ্যায়ের মূল আলোচনা।
তো গতকালকের ক্লাসে আমরা কিন্তু মোটামুটি এই বিষয়গুলা ভালো ধারণা নিয়েছিলাম। আজকে আপনাদের পুরো বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিব। আপনাদের এই যে ৫৬ ধারা, সর্বপ্রথম যেই ৫৬ ধারা যে বিষয়টা বলা হয়েছে, বিজ্ঞ আদালত যে সকল বিষয়ে অবগত থাকে সেই সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই। ৫৬ ধারা এখান থেকে প্রশ্ন আসার মতো তেমন কিছুই নাই। এখানে একবারে ধ্রুব সত্য টাইপের যে বিষয়গুলা, সেই বিষয়গুলোর কথা ইঙ্গিত করা হয়েছে ৫৬ ধারা। আর ৫৭ ধারা একটা ধারা, এমন একটা ধারা যে ধারাটা দিয়ে আপনার মেধা যাচাই করতে পারে। ৫৭ ধারায় মূলত বলছে যে বিজ্ঞ আদালতের যে বিচারকরা আছে, এই বিচারকরা আপনার তাদের যে বিচার কার্যক্রম পরিচালনা করে, এই বিচার কার্যক্রম পরিচালনা করতে গেলে তাদের কি ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, বা কি কি বিষয় সম্পর্কে তাদের জ্ঞান থাকা প্রয়োজন, এই সকল বিষয়ে এই ৫৭ ধারায় বলা হয়েছে। আমরা টোটাল ১১টা ক্ষেত্র পড়ছি। কয়টা ক্ষেত্র? ১১টা ক্ষেত্র পড়ছি এই ৫৭ ধারায়। এই ১১টা ক্ষেত্র আমি কিন্তু খুব সহজভাবে কৌশলের মাধ্যমে আপনাদের বুঝাইয়া দিছিলাম। এখন আবার দেখেন, আপনাদের আমি এখন ওই ৫৭ ধারাটা আবার ব্রিফ করব। ৫৭ ধারা ৫৭ ধারা একটা ট্রিক শিখাইছিলাম আপনাদের। আমার মনে হয় মনে আছে আপনাদের। তারপর আমি আবার মনে করাইয়া দিচ্ছি। যেহেতু রেকর্ড হচ্ছে ক্লাসটা, আপনাদের এটা আবার মনে করাই দিলে আপনাদের সুবিধা হবে। আমরা বলছিলাম আইন আইন নিয়ে হচ্ছে প্রথম ২টা কথা, এবং ওই আইনটা কোথায় পাস হয়? সংসদে। ওই সংসদে ওই আইনসভার কার্যবিবরণী, অর্থাৎ আইন নিয়েই হচ্ছে টোটাল ৩টা, প্রথম ৩টা, ১, ২, ৩। পরে আমরা বলছিলাম বাহিনী নিয়া, বাহিনী, এই বাহিনী নিয়ে হচ্ছে পরের ২টা, সশস্ত্র বাহিনী আর সামরিক বাহিনী নিয়া। তারপরে আমরা রাষ্ট্র নিয়ে আমরা পড়ছিলাম হচ্ছে ৩টা, ৫, ৩, ২, ৫, ৫-এর পরে ৬, ৭, ৮। রাষ্ট্রর পরে আমরা শুধুমাত্র দন্তস্ব দিয়া বলছিলাম ২টা, তাহলে ১০। আর সবার প্রথম বাংলাদেশের আইন দিয়া শুরু, আর সবার শেষে ওই বাংলাদেশ দিয়েই শুরু হবে, কিন্তু সেটা হবে বাংলাদেশের ভূখণ্ড। বাংলাদেশের ভূখণ্ড, এটা হচ্ছে আমাদের একটা, ওই ১১ নম্বরটা। তাহলে এই ট্রিক্সটাকে ফলো করলে আমরা সাক্ষ্য আইনের ৫৭ ধারা, এই ৫৭ ধারায় কি বলছে? বিজ্ঞ আদালতের একজন বিচারককে কি বিষয়ে জ্ঞান অর্জন করতে হয়, বা কি কি বিষয়ের যোগ্যতা অর্জন করতে হয়, কি কি বিষয় জানা প্রয়োজন, এই সকল বিষয়ে আমরা এই সামান্য ব্রিফটা যদি আমরা মনে রাখি, এই ট্রিক্সটা আমরা কিন্তু সবাই পারবো। ১১টা পয়েন্ট আমরা বাইর করতে পারবো। যেমন কি আমি আবার মনে করাই দিই, আইন দিয়ে আমরা বলছিলাম যে একজন বিচারককে বা জজকে বাংলাদেশের সকল আইন সম্পর্কে জানতে হবে বা তার জ্ঞান থাকতে হবে। আর আইন দিয়ে আরেকটা বলছিলাম, একজন বিচারক বা জজকে বিদেশি আইন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, প্রয়োজনীয় বিদেশি আইন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে ২ নাম্বারটা। ৩ নাম্বারটা হচ্ছে একজন বিচারককে আইনসভার যে কার্যবিবরণী, সংসদে যে আইন পাশ হয়, এই পাশ সংক্রান্ত যে কার্যবিবরণী, এই কার্যবিবরণী সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। তাহলে আমাদের আইন দিয়া যে ৩টা বিষয়, ৩টা টপিক যে আমরা মনে রাখবো, ৩টা পয়েন্ট, এটা কি খুব সহজ হয়েছে না? এভাবে পারবো না আমরা প্রথম ৩টা? সবাই যারা যারা ক্লাসে উপস্থিত আছেন, একজন বিচারককে ১১টা ক্ষেত্র মানে যোগ্যতা অর্জন করতে হয়, জ্ঞান রাখতে হয়। সেই ১১টা ক্ষেত্রের মধ্যে আইন দিয়ে আমরা ৩টা শিখলাম। কয়জনের ক্লিয়ার হইছে? আপনারা একটু রেসপন্স করলে আমার বুঝতে সুবিধা হয়। তারপরে এখন আমরা বাহিনী দিয়া শিখব। বাহিনী দিয়া হচ্ছে ২টা। দেখেন, আমরা বলছিলাম যে সশস্ত্র বাহিনীর যে যুদ্ধের যে বিধান, সশস্ত্র বাহিনীর যুদ্ধের যে বিধিবিধান, সেই বিধিবিধান সম্পর্কে কি জানতে হবে? সেই বিধিবিধান সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে বাহিনী নিয়ে একটা।
আরেকটা হচ্ছে ওই সামরিক বাহিনীর যে কলাকৌশল, সেই কলাকৌশল সম্পর্কে একজন বিচারককে অবগত থাকতে হবে। তাহলে আমাদের বাহিনী নিয়ে ২টা হয়ে গেল। ৩ আর ২ ৫টা। এখন রাষ্ট্র নিয়ে হচ্ছে ৩টা। এই ৩টা তো একবারে সোজা। রাষ্ট্র নিয়ে ৩টা একবারে সোজা। কিভাবে সেটা? রাষ্ট্র হচ্ছে আমাদের বাংলাদেশ আমরা একটা রাষ্ট্র আর বাহিরের রাষ্ট্র, অর্থাৎ আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সাথে অন্যান্য যে বিভিন্ন রাষ্ট্র আছে বা ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যে সকল দেশের সাথে, এই বিষয় সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। আবার বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক আছে সেই সকল দেশের সম্পর্কেও একজন বিচারককে জ্ঞান রাখতে হবে। তাহলে রাষ্ট্র নিয়ে ২টা শেষ। আরেকটা হচ্ছে আমাদের মানে বিভিন্ন স্বীকৃত রাষ্ট্র, বাংলাদেশের কাছে বিভিন্ন যে রাষ্ট্র আছে যেগুলো স্বীকৃত, যেগুলোর অস্তিত্ব বাংলাদেশে আছে, যেগুলোর উপাধি, খ্যাতি বাংলাদেশে আছে, বাংলাদেশের অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, ওই তাদের অস্তিত্ব সম্পর্কেও কি, তাদের পতাকা সম্পর্কেও জানতে হবে, তাদের অস্তিত্ব, উপাধি, পতাকা সম্পর্কে জানতে হবে। তাহলে রাষ্ট্র নিয়ে ৩টা আমাদের ক্লিয়ার হইছে না? তাহলে আইন নিয়া ৩, বাহিনী নিয়া ২, ৫, রাষ্ট্র নিয়া ৩, ৮। এই ৮টা পয়েন্ট কি আমাদের ক্লিয়ার হইছে সবার? ২, ৩, ৪, ৫, ৬, ৭। বাকিরা বাকিরা রেসপন্স করতেছেন না। ক্লাসে উপস্থিতি আছেন ১৬ জন। এর মধ্যে মাত্র ৫ জন ৬ জন রেসপন্স করছেন। বাকিদের ক্লিয়ার হয় নাই? আমাদের আজকের ক্লাসের এটা কিন্তু হিট একটা সেকশন। এটা আপনার ক্লিয়ার করতেই হবে। স্যার আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি। কোথায়? ১ম থেকে বলে দিব? জি স্যার। আচ্ছা। আমাদের ১ম মানে আমরা পড়তেছি হচ্ছে, আপনাকে আগে জানতে হবে আজকে আমরা কি পড়তেছি। আমরা সাক্ষ্য আইনের এখন পড়তেছি ৫৭ ধারা। ৫৬ ধারা থেকে প্রশ্ন আসার মতো কিছু নাই। আমরা ৫৬ ধারায় পড়েছি হচ্ছে বিজ্ঞ আদালতকে যে সকল বিষয়ে অবগত থাকতে হয়, মানে আম যেটা জানা লাগেই, এই টাইপের যে বিষয়গুলা, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়ছি। এটা থেকে প্রশ্ন আসার মতো তেমন কিছু নাই। আর ৫৭ ধারা হচ্ছে একজন বিচারক বা একজন জজকে আপনার কয়টা বিষয়ে জ্ঞান রাখতে হয়, কয়টা বিষয় জানতে হয়, তারপরে তার গুণাবলীর মধ্যে এগুলা পড়ে, তার যোগ্যতার মধ্যে এগুলা পড়ে। এই ৫৭ ধারার এই ১১টা ক্ষেত্রকে আবার বলা হয় জুডিশিয়াল নোটিশ। এই জুডিশিয়াল নোটিশগুলা সম্পর্কে কি জানা প্রয়োজন। এর মধ্যে আমরা একটা কৌশল বানাইছি। এই ১১টা ক্ষেত্র মনে রাখার জন্য, এই ১১টা ক্ষেত্র একসাথে মনে রাখা তো এই ১১টা ক্ষেত্র একসাথে মনে রাখা অনেক টাফ অনেকের জন্যই। এইজন্য আমরা আমরা ট্রিক্স ভিত্তিক পড়াশোনা করি। এইজন্য আমরা ট্রিক্সের মাধ্যমে খুব সহজে স্টুডেন্টদের ব্রেনে গেঁথে দেই। এই ১১টা ক্ষেত্রকে মনে রাখার জন্য আমরা ১ম এ বলছি যে আইন দিয়ে আমরা ৩ টা বাক্য শিখব। টোটাল ১১টা বাক্যের মধ্যে আইন দিয়া ৩ টা, বাহিনী দিয়া ২ টা, রাষ্ট্র দিয়া ৩ টা, তারপর দন্তস্ব দিয়া ২ টা, আর বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের আইন দিয়া শুরু। আমি এখানে বাংলাদেশ লিখতে পারি। বাংলাদেশ। এই বাংলাদেশের আইন দিয়ে শুরু, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে শেষ। তো এখন এই আইন দিয়া যে ৩টা, প্রথম ৩টা হচ্ছে একজন বিচারককে বা জজকে বাংলাদেশের সকল আইন সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার ২ হচ্ছে একজন বিচারককে ওই বিদেশি প্রয়োজনীয় যে আইনগুলা আছে জানা প্রয়োজন, সেগুলো সম্পর্কেও জানতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে বাংলাদেশী আইন, পরে বিদেশি আইন। ১, ২। ৩ নাম্বার হচ্ছে এই আইনগুলা কোথায় পাস হয়? সংসদে। অর্থাৎ সংসদে এই আইনগুলো যে পাস হয়, তাহলে এর কার্যবিবরণী আছে। ওই সংসদে আইনসভার কার্যবিবরণী সম্পর্কেও জানতে হবে। তাহলে আইন রিলেটেড ৩ টা কথা হচ্ছে, প্রথম ৩ টা পয়েন্ট হচ্ছে আমরা জেনে নিলাম। এই প্রথম ৩ টা ক্লিয়ার হইছে? নতুন যে প্রশ্ন করছেন যে বুঝাইয়া দেন। কি শিরিন পারবিন মনে হয়। ক্লিয়ার হইছে আপনার? জি স্যার, বুঝতে পারছি প্রথমত। আচ্ছা, মুট করেন। আর বাহিনী নিয়ে হচ্ছে ২ টা।
বাহিনী বলতে বাংলাদেশে মানে ওই সশস্ত্র বাহিনী আছে না? বেসামরিক বাহিনীকেই সশস্ত্র বাহিনী মূলত বলা হয়। সেনা নৌ বিমান বাহিনী যারা। ওই সশস্ত্র বাহিনীর তাদের যে যুদ্ধের বিধিবিধান, এই বিধিবিধান সম্পর্কেও কিন্তু বিচারককে জানতে হয়। এটা হচ্ছে ৩ এর পরে ৪ নাম্বার পয়েন্ট। এখানে বাহিনী দিয়ে ২ টা। আর সামরিক বাহিনীর যে কলাকৌশল, সেই কলাকৌশল সম্পর্কেও একজন বিচারককে জানতে হবে। সেটা হচ্ছে এই ৫ নম্বর পয়েন্ট। রাষ্ট্র নিয়ে ৩ টা। বাংলাদেশের সাথে যে সকল রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সকল রাষ্ট্রের সম্পর্কেও জানতে হবে। বাংলাদেশের সাথে যেগুলো শত্রুভাবাপন্ন সম্পর্ক আছে যে সকল রাষ্ট্রের সেই সকল রাষ্ট্র সম্পর্কেও জানতে হবে। তারপরে আ বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেই রাষ্ট্রগুলা আছে, যেই রাষ্ট্রগুলা বাংলাদেশের সাথে তাদের অস্তিত্ব আছে এবং উপাধি আছে, খ্যাতি আছে, সেই রাষ্ট্রের পতাকা সম্পর্কেও কি জানতে হবে একজন বিচারককে। তাহলে এই রাষ্ট্র নিয়ে ৩ টা। তাহলে ৩, ২, ৫, ৩, ৮ টা হয়ে গেছে। দন্তস্ব দিয়ে ২ টা। আইন নিয়ে যারা পড়াশোনা করে, এই আইন নিয়ে পড়াশোনা করে তারা অনেক বড়, বড় জায়গায় বিভিন্ন পদবীর আ তে স্থান করে নেয়, জায়গা করে নেয়। এই যে আইন বলে যে পদাধিকার যেই ব্যক্তিবর্গরা আছেন, সম্মানিত পদাধিকার বলে যে ব্যক্তিবর্গ আছেন, এই ব্যক্তিবর্গের যে সিলমোহর, দন্ত সতে হচ্ছে সিলমোহর। একটা হচ্ছে সিলমোহর। তাদের পদবীর সিল আছে না সিল? ওই সিলমোহর সম্পর্কেও তাদের জ্ঞান থাকতে হবে, জানতে হবে। তাহলে দন্তস্ব দিয়ে একটা হচ্ছে সিলমোহর, আরেকটা হচ্ছে সময়। সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন I am extremely sorry for starting this class lately for 10 minutes. মানে ১০ মিনিট আফটার 10 মিনিটস। মানে ১০ মিনিট পরে ক্লাসটা আমি শুরু করছি এটার জন্য আমি সরি। তাহলে এই যে সময়ের মূল্যটা আমি সঠিকভাবে আপনার এখানে দিতে পারছি না। এটার জন্য আমি দুঃখিত। তো এইরকম এই একজন বিচারককে সময় সম্পর্কে তার সময়ের যে বিভাগ, সময়ের যে অবস্থান, এই সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান তার থাকতে হবে। নিঃসন্দেহে আনডাউটলি। তাহলে সময় নিয়ে আমরা পাইলাম সিলমোহর আর সময়ের অবস্থান এবং যে সময়ের বিভাগ এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে এই টোটাল এই পর্যন্ত ৩, ২, ৫, ৩, ৮, ২, ১০ ১০ টা হয়ে গেছে। আমি যে বলছি আপনি কিন্তু এটা ইনস্ট্যান্ট মনে রাখাটা একটু টাফ। যারা নোট ডাউন করেন আবার ক্লাস শেষে আমরা পিডিএফ এখন থেকে দিয়ে দিব। তখন এই পিডিএফটা দেখলে আর যারা ক্লাসে নোট ডাউন করেন তাদের বুঝতে একবারে খুব সহজ হবে ক্লাসের বিষয়বস্তুগুলা। তাহলে এই পর্যন্ত এই ১০ টা তো আমরা বুঝছি। সবার শেষ হচ্ছে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের আইন দিয়ে ১১ নম্বর পয়েন্ট শেষ হইছে। ১১ নম্বর পয়েন্টে বলছে বাংলাদেশের ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? আমাদের বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে জল আছে, স্থল আছে, আর সমুদ্র পথ আছে। এইগুলার যেই নিয়ম, হ্যাঁ? এই আ এই চলাচলের যে নিয়ম বিধিবিধান এই সকল বিষয়ে জ্ঞান একজন বিচারককে জানতে হবে। তাহলে এই ১১ টি ক্ষেত্র হচ্ছে জুডিশিয়াল নোটিশ। এই ১১ টি ক্ষেত্রকে কি জুডিশিয়াল নোটিশও বলা হয়। জুডিশিয়াল নোটিশও বলা হয়। এই জুডিশিয়াল নোটিশের ক্ষেত্রগুলো আমরা ৫৭ ধারার ১১ টা ক্ষেত্র আমরা শিখলাম। তাহলে ফাইনালি এখন বলেন আমাদের আজকের ক্লাসের এটাই সবচাইতে বড় একটা সেকশন বোঝার মতো। এখান থেকে আপনার মেধা যাচাই করার জন্য আমি আগেও বলেছি এখনো বলছি। আমরা পুলিশ অফিসার হব। আমরা জজ ব্যারিস্টার হব না। এই প্রশ্নটা আমাদের না দেওয়াটাই সমীচীন। কিন্তু আমাদের মেধা যাচাইয়ের জন্য একটা প্রশ্ন প্রতি বছর ১ টা ২ টা প্রশ্ন দেয়। যেটা আমাদের পুলিশ রিলেটেড না। তো এই পুলিশ রিলেটেড কিন্তু এটা না। তারপরেও এটা যদি দিয়ে দেয়, আমি যদি আপনাদের না পড়াই তখন আপনারা না পারলে তখন তো মনে কষ্ট পাবেন যে স্যার আমাদের পড়াইলো না। এইজন্য আমি এটা কিন্তু আপনাদের পড়ায় দিচ্ছি এবং সহজভাবে পড়ায় দিচ্ছি। এটা যেভাবেই আসুক না কেন একজন বিচারককে যে ১১ টা জুডিশিয়াল নোটিশ সম্পর্কে জ্ঞান রাখতে হয়, এই ১১ টা জুডিশিয়াল নোটিশ সম্পর্কে আপনারা সবাই আশা করি পারবেন যারা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেছেন। ঠিক আছে? তাহলে কয়জন পারবেন একটু দেখি একজন লতিফ ভাই, লিজা আপু, মনির, মহসিন, শরীফ, সাথী, শাহজাহান ভাই, তারপর শিরিন পারভিন, সোমা আর এখন আপনার মানে কোনো অজুহাতে সময় নাই।
এই যে মনে করেন আপনার টিচার যদি সকালবেলা উঠে আপনার ক্লাস নিতে পারে, আপনারও কষ্ট করে ওই সকালবেলা উঠে ক্লাস করতে হবে। কোনো অজুহাতে এক্সকিউজ দেখানো যাবে না। কারণ আপনার সামনে আগায়া যাইতেই হবে। আপনি মনে করতেছেন, আপনি বসে আছেন, আপনি পড়তেছেন না, অন্য আপনার জুরিদার ভাইও পড়তেছে না। ঠিকই সে তার কেরিয়ার সামনে গুছায় নেওয়ার জন্য সে পড়াশোনা করতেছে। এখন থেকে যদি আপনি শুরু না করেন, আজ থেকে ৩ মাস পরে আপনি অনেক ব্যাকফুটে চলে যাবেন। তো এই ২ মাস সময় আমরা এমনভাবে আপনাদেরকে সার্ভিস দিব, যাতে আপনারা সকাল এবং রাত্রে ২ টা বার ক্লাস করে আপনারা পুরা ১ বছরের পড়াকে কাভার করতে পারেন। তাহলে এই এফোর্টসটা তো আমি দেব। তাহলে আপনার কি ক্লাসটা করতে হবে না? ক্লাসটা করে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আপনাকে তো বুঝে নিতে হবে। আপনি যদি ক্লাসে না বুঝে যদি আপনি প্রশ্ন না করেন, আপনি যদি লজ্জায় করেন, চুপচাপ থাকেন যে অন্যরা পারতেছে আমি পারতেছি না, তাইলে হবে না। যেমন আমার ক্লাসে আজকে ১ম মনে হয় একটা মেয়ে জয়েন করছে, শিরিন পারভীন। এই মেয়েটার প্রশ্ন করছে, আমার কাছে ভাল লাগছে যে না, এইটা হচ্ছে সৎসাহস। এই সৎসাহসই একটা মানুষকে সামনে আগায় নিবে। একটা মানুষকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে মানসিকভাবে মেন্টালি স্ট্রং করে তার এই কিউরিসিটি। এই কিউরিসিটিটা থাকতে হবে, প্রতিনিয়ত ক্লাসে পার্টিসিপেট করতে হবে। এর এর ব্যতিক্রম ঘটাইলে আপনার ভালো করা সম্ভব না, এবং টিচারের গাইডলাইন, টিচারের কথা অনুসরণ করে চলতে হবে। আচ্ছা, তাহলে আমরা পুরো এই জুডিশিয়াল নোটিশ সম্পর্কে আমরা অবগত হলাম। আমরা মুছে দেই। ৫৭ ধারার যে ১১টা জুডিশিয়াল নোটিশ, এটা নিয়ে আমাদের কোনো আর সে নেই। এখন আমরা ৫৮ ধারাটা পড়ব, হ্যাঁ? ৫৮ ধারাও সহজ। ৫৮ ধারা ধরেন আদালতে কোনো একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে যে এই লেখাটা আমার হাতের লেখা। ঠিক আছে? তাইলে এখানে ২য় কোনো কথা আছে? সে স্বীকৃতি দিছে এই স্বাক্ষরটা আমার স্বাক্ষর। তাহলে স্বীকৃত বিষয় যেটা, সেটা প্রমাণ করার প্রয়োজন কি? নেই। তাহলে কি আমাদের ৫৬, ৫৭, ৫৮ এই ৩য় অধ্যায় শেষ না? কোনো ডাউট আছে? হুম। এখন আসেন ৪র্থ অধ্যায়। ৪র্থ অধ্যায় হচ্ছে মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য ৫৯ থেকে ৬০। ঠিক আছে? তাহলে ৫৯ ধারা। ৫৯ ধারা কি? ৫৯ ধারা। তো এই ৫৯ ধারা বলা হইছে দলিল ব্যতীত, দলিল ব্যতীত আপনি মুখ দিয়া যেই কথাগুলা বলবেন, এই কথাগুলার ভ্যালু আছে বিজ্ঞ আদালতে। কি ব্যতীত ভাই? দলিল ব্যতীত। কথাটা বোঝার চেষ্টা করবেন। ৫৯, ৬০টা খুবই গুরুত্বপূর্ণ। দলিল ব্যতীত আপনার মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বিজ্ঞ আদালতে একটা বিচার্য বিষয় প্রমাণ করা যেতে পারে। তবে সেটা পঞ্চ ইন্দ্রিয় হইতে হবে। এটার পূর্ব শর্ত কি? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ওই যেই ঘটনাটা নিয়ে বিচার চলতেছে ওই ঘটনার সম্পর্কে অনুধাবন করতে হবে। পূর্ব শর্ত হচ্ছে মৌখিক সাক্ষ্য, দলিলের বিষয়বস্তু ব্যতীত মৌখিক সাক্ষ্য দিয়ে যে কোনো ঘটনার বিষয় প্রমাণ করা যায় বিজ্ঞ আদালতে, ঠিক আছে, মানলাম। তবে আপনাকে অবশ্যই পূর্ব শর্ত মেনে চলতে হবে। পূর্ব শর্ত কি? পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, আপনার পঞ্চ ইন্দ্রিয় আপনার সাথেই আছে। দেখেন এখানে উপরে কয়টা? চোখ, কান, নাক, জিহ্বা, কয়টা হইলো? ৪টা, আর ত্বক ৫টা। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ওই ঘটনার সম্পর্কে যদি আপনি অনুধাবন করে থাকেন, অর্থাৎ নিজের চোখে যদি দেখে থাকেন, ঘ্রাণ যদি শুঁকে থাকেন, স্বাদ যদি অনুভব করে থাকেন,
তারপরে নিজের কানে যদি শুনে থাকেন, যদি স্পর্শ করে থাকেন, এই বিষয়গুলো দ্বারা যদি ওই বিচার্য ঘটনার বিষয়ে যদি আপনি অনুধাবন করে থাকেন, এটা হচ্ছে পূর্ব শর্ত। তাহলে আপনার এই ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে মৌখিক সাক্ষ্যের মধ্যেও প্রমাণ করা যেতে পারে। তবে এই সাক্ষ্য আইনের ১৬৭টা ধারা পর্যালোচনা করলে আরো ২ জায়গায়, এই ৫৯ এর সাথে আরো ২ জায়গায় ব্যতিক্রম আছে, ২২ ধারা আর হচ্ছে ১১৯ ধারা। ২২ ধারা হচ্ছে আপনার দলিল সম্পর্কে কোনো মৌখিক স্বীকৃতি বিজ্ঞ আদালতে এমনিতে প্রাসঙ্গিক না। তবে দলিলটা যে ভেজালভাবে প্রস্তুত করা হইছে, দলিলটা ভেজালভাবে প্রস্তুত করা হইছে এই বিষয় সম্পর্কে বিজ্ঞ আদালতে মৌখিক সাক্ষ্য দিয়া ওই ঘটনার বিষয়ে প্রমাণ করা যায়। এটা আপনি নিজের চোখে দেখছেন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। পঞ্চ ইন্দ্রিয়ের একটা অংশ না চোখ? আবার বিজ্ঞ আদালতে যেই সকল বিষয় আপনার হাজির করা যায় না, মানে কোনো একটা ঘটনা ঘটছে আপনার এই যে আহ, ধরেন একটা আলোচিত ঘটনা, ওই যে কয়দিন আগে যে একটা মালয়েশিয়া না কি জানি একটা মেয়ে ধর্ষণ হইলো, আলোচিত ঘটনা। তার যে জুতাটা পাওয়া গেছে, এই জুতাটা হচ্ছে মূল ক্লু। এটা বস্তুগত সাক্ষ্য। এটা হচ্ছে আপনি আপনি নিজের চোখে দেখছেন, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা গ্রাহ্য একটা বিষয়। তাইলে এই যে এই আম, আহ, মৌখিক সাক্ষ্য, এই মৌখিক সাক্ষ্যটা দুই ভাবে দেওয়া যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে প্রাথমিক প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ সাক্ষীকে আবার বলা হয় কি প্রাথমিক সাক্ষ্য, আবার আহ, পরোক্ষ সাক্ষীকে মাধ্যমিক সাক্ষ্য, গৌণ সাক্ষ্য বা জনশ্রুতিমূলক সাক্ষ্য বলা হয়, মানে একই জিনিস। তাহলে পরোক্ষ কোনটা? যে যেদিন সামিহাকে বা ওই যে কি জানি মেয়েটা মালিশাকে দর্শন করা হয়েছিল, ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। এটা মানে ওই রামিসা স্যার, ওই রামিসা। মুট করি একটু, ওই সময় প্রচুর বৃষ্টি হয়েছিল। তাহলে এটা পরোক্ষ সাক্ষ্য হবে, জনশ্রুতিমূলক সাক্ষ্য। এটা এই ৬০ ধারায় ওই প্রত্যক্ষ অংশ হিসেবে, ওই ঘটনার প্রত্যক্ষ অংশ হিসেবে জনশ্রুতিমূলক সাক্ষ্য হিসেবে বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হতে পারে। ওই বৃষ্টি হয়েছিল যে ওই দিন সারাদিন, বা ওই ২ ঘন্টা ৩ ঘন্টা খুবই মুষলধারে বৃষ্টি হয়েছিল বজ্রপাত সহ। তাহলে আমরা এই ৫৯ দ্বারা পড়তে গিয়ে আমাদের আরো ২টা বিষয় লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য দুইভাবে আদালতে প্রমাণ করা যায়, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। প্রত্যক্ষের সাথে প্রাথমিক সাক্ষ্য থাকবে, যেটা মূল দলিল দিয়ে উপস্থাপন করে প্রমাণ করতে হয়। আর পরোক্ষের সাথে মাধ্যমিক সাক্ষ্য থাকবে। মাধ্যমিক সাক্ষ্যের আরেক নাম গৌণ সাক্ষ্য, একই বিষয়, যেটা ফটোকপি। আবার জনশ্রুতিমূলক সাক্ষ্য দিয়েও সেটা প্রমাণ করা যেতে পারে, যেটা আমি উদাহরণ দিলাম। আপনি বিজ্ঞ আদালতে আপনি নিজে ঘটনাস্থলে ছিলেন না, তবে আপনি শুনছেন যে ওই দিন প্রচুর বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছিল, প্রচুর এই বিষয়টা শুনছেন, এবং এই বিষয়টা জনশ্রুতি ছিল, অনেকে এই বিষয়টা বলছে, অনেকের কাছে শোনা গেছে। তাহলে এটা জনশ্রুতিমূলক সাক্ষ্য হিসেবে, ওই ঘটনার প্রত্যক্ষ অংশ হিসেবে বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হতে পারে ৬০ ধারায়। তাহলে ৬০ ধারা মূলত হচ্ছে সরাসরি ওই ৬০ ধারা হচ্ছে ওই সাক্ষ্যটা অবশ্যই প্রত্যক্ষ হইতে হবে। তবে ওই ৬০ ধারায় বলে দিছে, যদি কোনো মানে বস্তু সম্পর্ক হয়ে থাকে, যেমন এই যে এই বস্তু বলতে ওই যে মালিশার যে ইয়াটা, জুতাগুলা, এই জুতাগুলা বস্তুগত সাক্ষ্য হিসেবে, প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। সেটা কিন্তু অবশ্যই বিজ্ঞ আদালতে হাজির করতে হবে। এই টাইপের যে বিষয়গুলো আছে সেটা বিজ্ঞ আদালতে হাজির করতে হবে ৬০ দ্বারা। এটার বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে ৫৯ দ্বারায়, আর ওই বিষয়ে জুতাগুলা আদালতে হাজির করতে হবে ৬০ দ্বারা মোতাবেক, ওইটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য। আমি কি বুঝাইতে পারছি ৫৯ ৬০ এর মূল পেজটা?
আর 59 ধারায় 22 ধারায় হচ্ছে যে দলিলের বিষয়ে এমনি নরমালি কিন্তু মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। তবে দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য বা স্বীকৃতি তো কখন দেওয়া যাবে? দলিলটা যদি ভেজাল বইলা মনে হয়, আপনি নিজের চোখে দেখছেন, আপনার সামনে তৈরি করছে ভেজাল দলিল, এই বিষয়ে আপনি কিন্তু বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারবেন বা স্বীকৃতি দিতে পারবেন। এটা প্রাসঙ্গিকতা আছে 22 ধারায়। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। এমনি 60 ধারায় প্রত্যক্ষ হইতে হবে এবং 119 ধারায়ও কিন্তু আমাদের বুবা ব্যক্তি যদি কোনো ইশারা ইঙ্গিতে বা লেখনের মাধ্যমে যদি কোনো বিষয় বুঝায়, তাহলে সেই সাক্ষ্যটা কি? মৌখিক সাক্ষ্য হিসেবে বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক 119 ধারা। তাহলে এই মৌখিক সাক্ষ্য সম্পর্কিত টপিক পড়তে গিয়ে আমাদের এই 59 এর সাথে 22 এবং 119 ও মনে রাখতে হবে। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদের সবাইকে? তাহলে 59 এর সাথে 22, 119 এটাও আমাদের মনে রাখতে হবে। ওকে, ফাইন। তাহলে আমার মনে হয় আমি সফলভাবে আপনাদের এই 59 ধারার বিষয়বস্তু বুঝাইতে পেরেছি। এখন আসেন আপনার ওই 60 ধারার বিষয়টা আসেন। 60 ধারার বিষয়টা আমি আপনাদের বলছি যে মালিশারে যে হত্যা করছে, জুতা দেখে তার মা-বাবা চিহ্নিত করছে যে আসলে এখানে এই ঘটনাটা ঘটছে। পরে তারা আবিষ্কার করতে পারছিল। এটা কিন্তু ওই 60 ধারায় অবশ্যই সরাসরি বিজ্ঞ আদালতে ওই জুতাটা হাজির করতে হবে বস্তুগত সাক্ষ্য হিসেবে। বস্তুগত সাক্ষ্য আবার এটা কি? ওই আমাদের ৩ ধারায় কিন্তু বস্তুগত সাক্ষ্য আছে। তাহলে এটা সরাসরি এই ৬০ ধারায় প্রাসঙ্গিক হবে। কিন্তু ৫৯ ধারায় সাক্ষ্য গ্রহণযোগ্যতা আছে। ৫৯ ধারায় সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যাবে। আর যে সকল ব্যক্তিকে হাজির করা যায় না, সে সকল ব্যক্তির বিবৃতি বা সাক্ষ্যও কিন্তু বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হয়। সেটা কত ধারা? ৩২-৩৩। তাহলে এই ৬০ এর সাথে কি আমাদের ৩২ আর ৩৩ টাও কানেক্টেড। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? সা ৬০ এ হচ্ছে হাজির করতে হবে। আর হাজির করতে হবে কি? ওই যে জুতাগুলা হাজির করতে হবে। ৫৯ এ সেই বিষয়ে সাক্ষ্য বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে। প্রমাণ করার বিষয়বস্তু। আর ৬০ ধারায় যে সকল ব্যক্তিকে হাজির করা যাবে না, তাহলে তাদের কি হবে? সেটা বস্তু হাজিরের কথা বলা হয়েছে। তাহলে ব্যক্তিদের যদি হাজির করা না যায়, সেক্ষেত্রেও কিন্তু তাদের মৌখিক বিবৃতি কিন্তু বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে। সেটা হচ্ছে ৩২-৩৩। এইগুলা আপনার জেনে এই কানেক্টেড বিষয়গুলো জানাই দিচ্ছি এই কারণে, যখন এখান থেকে প্রশ্নগুলো আসবে আপনি একটা উদাহরণ দিবেন, প্লাস যখন এই বিষয়টা নোটে দিবেন, তাহলে আপনি যে আইনের যে নির্যাসটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন, রপ্ত করতে পারছেন, প্রশ্নকর্তা দেখে খুবই প্লিজড হয়ে যাবে আপনার প্রতি। খুবই খুশি হয়ে যাবে। তাহলে আমার মনে হয় আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু ছিল, আ সাক্ষ্য আইনের যেই ৩য় অধ্যায় এবং ৪র্থ অধ্যায় আমি খুব সহজভাবে আপনাদের ব্রেনে গেঁথে দিতে পেরেছি। এখন পুরো ক্লাসটাকে আমি আবার একটু আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করে দিচ্ছি। রিভিশন করায়ে দিচ্ছি আপনাদের ব্রেনে গেঁথে দেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের আজকের যেই সাক্ষ্য আইনের ৩য় এবং ৪র্থ অধ্যায়ের যেই ক্লাসটা, সেটা আবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আজকে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সাক্ষ্য আইনের ৭ম ক্লাসের সমাপ্তি ঘটালেন। ৩য় এবং ৪র্থ অধ্যায়ের যে আলোচ্য বিষয় ছিল, আমরা আমাদের সর্বশক্তিমান পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে ক্লাসটা শুরু করে এখন পর্যন্ত আ সমাপ্তি হওয়ার পথে। আমরা পুরো ক্লাসটা লাস্ট ৩-৪ মিনিটে রিভিশন দিয়ে দিব। আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা আবার শুনলে আমার বিশ্বাস পুরো ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা ব্রেনে গেঁথে যাবে। তাহলে সবাই আবার একটু মনোযোগ দেন। আমরা ৩য় অধ্যায়ে পড়েছি যে সকল বিষয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করার প্রয়োজন নেই, সেই সকল বিষয় ৫৬, ৫৭, ৫৮। নরমালি এই ৫৬ ধারায় যে সকল বিষয় বিজ্ঞ আদালত অবগত আছেন, যেই বিষয়গুলো চিরন্তন সত্য, ধ্রুব সত্য টাইপের বিষয়, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ডিসেম্বর মাসে শীতকাল, তারপরে জুলাই মাসে গরমকাল প্লাস বর্ষাকাল, এই বিষয়গুলা কিন্তু বিজ্ঞ আদালতে প্রমাণের বিষয় না। বিজ্ঞ আদালতে এমনিতেই এগুলা অবগত আছে। এইগুলা হচ্ছে ৫৬ ধারা। ৫৭ ধারা একটা ট্রিকি একটা সেকশন। যদিও এটা আমাদের পুলিশের বিষয়বস্তু না, আমাদের বিভাগীয় পদোন্নতির বিষয়বস্তু না। তবে প্রতি বছর দেখা যায় আমাদের ১টা ২টা প্রশ্ন দিয়ে বিভ্রান্তিতে ফেলে দেয়।
মূলত ওই একটা দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের মেধা জাস্টিফাই ওই দুইটা দিয়েই মূলত পদোন্নতির মানে যেই প্ল্যাটফর্মের যেই প্রতিযোগিতাটা এই প্রতিযোগিতা দৌড়ে আগায় যাওয়া যায় এটা হচ্ছে এমন একটা সেকশন। এই জন্য এই সেকশনটা আপনারা সবাই আমি যেভাবে দিচ্ছি সেভাবে মনে রাখবেন। আপনাদের বলেছি যে আইন শব্দটা দিয়ে ৩টা মনে রাখার জন্য। একজন বিচারককে জুডিশিয়াল ১১টা জুডিশিয়াল নোটিশ সম্পর্কে অবগত থাকতে হয়। প্রথম জুডিশিয়াল নোটিশ বা প্রথম যেই বিজ্ঞ আদালতের বিচার্য যেই ঘটনার যে বিষয়, প্রথম ঘটনাটা হচ্ছে বাংলাদেশের সকল প্রয়োজনীয় আইন সম্পর্কে একজন বিচারক বা জজকে অবগত থাকতে হয়। দ্বিতীয়ত, বিদেশি প্রয়োজনীয় আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তৃতীয়ত, সংসদে আইনসভার কার্যবিবরণী সম্পর্কে অবশ্যই জ্ঞাত থাকতে হবে। চতুর্থত, পঞ্চমত, এই দুইটা হচ্ছে বাহিনী নিয়ে। তাহলে সশস্ত্র বাহিনীর যেই যুদ্ধের যেই বিধিবিধান, এই যুদ্ধের বিধিবিধান সম্পর্কে জানতে হবে একজন বিচারককে, সেটা হচ্ছে চতুর্থত। পঞ্চমত হচ্ছে আমাদের একজন বিচারককে সামরিক বাহিনী, সেনানৌ বিমান বাহিনীর সদস্যদের যে কলাকৌশল, সেই কলাকৌশল সম্পর্কে অবগত থাকতে হবে। কত অধ্যায়? সরি, আমাদের এটা হচ্ছে পঞ্চমত। তারপরে আমরা ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে একজন বিচারককে জানতে হয়। রাষ্ট্র বলতে বিভিন্ন যে এই রাষ্ট্র আছে বাংলাদেশের সাথে যাদের সুসম্পর্ক আছে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ওই রাষ্ট্রগুলা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর বাংলাদেশের সাথে যেই সকল রাষ্ট্রের শত্রুভাবাপন্ন সম্পর্ক আছে তাদের সম্পর্কেও একজন বিচারককে জ্ঞান থাকা প্রয়োজনীয়তা আবশ্যকতা রয়েছে। আর বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যেই রাষ্ট্রগুলা স্বীকৃত, যেইগুলার আমাদের রাষ্ট্রের প্রতি তাদের অস্তিত্ব বহন করে, তাদের উপাধি খ্যাতি বহন করে এবং তাদের যে পতাকা আছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান রাখতে হবে। তাহলে রাষ্ট্র নিয়ে ৩টা শেষ। তারপরে আমরা দন্তস্ব দিয়ে ২টা বলছিলাম। একটা বলছিলাম সিলমোহর। অর্থাৎ আইন বলে যারা পদাধিকার বিভিন্ন সম্মানজনক পদে আ পদবিষ্ট আছেন, উনাদের যেই সিলমোহর আছে পদবীর, ওই সিলমোহর সম্পর্কে একজন বিচারককে অবশ্যই জ্ঞান থাকা জরুরি। তারপরে দন্তস্ব দিয়ে আমরা পড়ছিলাম সময়। সময়ের যেই অবস্থান এবং সময়ের বিভাগ, সময়ের অবস্থান এবং সময়ের বিভাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে একজন বিচারককে। সবার শেষ, প্রথম আমরা বাংলাদেশ দিয়ে শুরু করছিলাম ১ নাম্বার। ১১ নাম্বার পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড। অর্থাৎ বাংলাদেশের যে ভূখণ্ড, জল, স্থল আর কি সমুদ্র পথের যেই নিয়মাবলী, এখানে চলাচলের যে নিয়মাবলী, এই নিয়মাবলী সম্পর্কেও একজন বিচারককে জ্ঞান রাখতে হয়। এই ১১টা জুডিশিয়াল নোটিশ যদি আপনি সহজভাবে মনে রাখেন, যদি প্রশ্ন আসে তাহলে আপনি বীরের বেশে পরীক্ষার হলে আনসার করে চলে আসতে পারবেন। তারপর আমরা ৫৮ ধারায় পড়েছি যেই সকল বিষয় বিজ্ঞ আদালতে স্বীকৃত, অর্থাৎ এই লেখা, এই হাতের লেখাটা আমার, সে আমার স্ত্রী, সে আমার ছেলে, সে আমার ছোট ভাই, সে আমার নিকটতম আত্মীয়, সে আমার বাবা, সে আমার মা। অর্থাৎ যে বিষয়গুলা স্বীকৃত, এই দলিলের বা এই চেকের স্বাক্ষরটা আমার, এই বিষয়গুলা প্রমাণ করার প্রয়োজন নেই। এটা হচ্ছে ৫৮ ধারা। তাহলে আমরা এই ৩য় অধ্যায় পর্যালোচনা করলে দেখতে পাই আমাদের ৫৭ ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের প্রশ্ন সেট আপ হবে। তারপরে আমরা ৪র্থ অধ্যায়ে আসছি মৌখিক সাক্ষ্য সম্পর্কিত ৫৯ ধারা। বিজ্ঞ আদালতের যে বিচার্য বিষয় আছে, বিচারাধীন বিষয় যেটা চলমান, সেই বিষয়গুলা দলিলের বিষয়বস্তু ব্যতীত অন আ অন্য যে বিষয়গুলো আছে সেগুলা মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। ৫৯ ধারা, এটা গ্রহণযোগ্যতা আছে। তবে দলিলের বিষয়বস্তু ব্যতীত হইতে হবে। আর এই মৌখিক সাক্ষ্যটা অবশ্যই সাধারণত পূর্ব শর্ত হিসেবে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা ওই বিচার্য ঘটনার বিষয় সম্পর্কে আপনাকে অনুধাবন করার ক্ষমতা থাকতে হবে বা অনুধাবন করতে হবে। তাহলেই আপনি এই বিষয়ে সাক্ষ্য প্রদান করলে বিজ্ঞ আদালতের গ্রহণযোগ্যতা পাবেন, নয়তোবা
পাবেন না। এটা হচ্ছে ৫৯ ধারা। এই ৫৯ ধারার সাথে আমাদের আরো ২২ ধারা এবং ১১৯ ধারাও ১৬৭ টা ধারা পর্যালোচনা করলে দেখা যায় ২২ ধারায় দলিলের বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য বা স্বীকৃতি সাধারণত দেয়া যায় না। তবে দলিলটা আপনি নিজের চোখে দেখছেন যে ভুয়াভাবে প্রস্তুত করা হইছে। ভেজাল আছে দলিলটা। তাহলে এই বিষয়ে আপনি মৌখিক স্বীকৃতি বা সাক্ষ্য দিয়া ওই বিচার্য বিষয়টা যদি থাকে এই টাইপের আপনি সেটা প্রমাণ করতে পারবেন। এটার গ্রহণযোগ্যতা পাবেন ২২ ধারায়। এটা হচ্ছে ব্যতিক্রম। আর ১১৯ হচ্ছে কোনো বোবা ব্যক্তি যদি তার ইশারা ইঙ্গিত সে তো কথা বলতে পারে না। সে যদি ইশারা ইঙ্গিতে দেয় বা লিখে বুঝায় তাহলে তার এই লেখাটাও তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে যদি সে বুঝাইতে পারে আদালতকে সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে বিজ্ঞ আদালতে ঘটনাটা প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক হিসেবে ধরা হবে। এটা হচ্ছে ১১৯ ধারা ৫৯ ধারার সাথে কানেক্টেড। আর এই যে ঘটনাগুলা প্রত্যেকটা ঘটনার বিষয়বস্তু অবশ্যই আপনার কি প্রত্যক্ষ হইতে হবে, সরাসরি হইতে হবে। ওই ঘটনার প্রত্যক্ষ বলতে পঞ্চ ইন্দ্রিয় ধারা কিন্তু ওই ঘটনার অনুধাবনযোগ্য বিষয় হইতে হবে। এটা একবারে ৬০ ধারায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এমনকি আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছি যে মালিশা হত্যার যে বিষয়টা, মালিশাকে যখন আবিষ্কার করা হয়েছে তার জুতা দেখে আবিষ্কার করা হয়েছিল। এই জুতাটা দিয়ে বুঝতে পারছে সে এই ফ্ল্যাটের মধ্যে আছে। তাহলে এই জুতাটা বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে হবে মৌখিক সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য, মৌখিক সাক্ষ্যকে প্রমাণ করার জন্য উপস্থাপন করার বিষয়বস্তুটা ৬০ ধারায় বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। এই বস্তুগত সাক্ষ্যটা উপস্থাপন করতে হবে। এটা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক ৬০ ধারা। আর ৫৯ ধারায় এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে এটা প্রাসঙ্গিক বা প্রমাণ করা যাবে এই বিষয়ে মৌখিক সাক্ষ্যের মাধ্যমে ৬০ ধারা। এটা হচ্ছে বস্তুগত বিষয়টা হাজির করে প্রমাণ করা যাবে। তাহলে আরেকটা প্রশ্ন এসেই যায় যে তাহলে যে সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজির করা যায় না তাদের বিবৃতিও তো প্রাসঙ্গিক হয়ে থাকে। সেটা কোন ধারায়? ৩২-৩৩। এই ৩২-৩৩ ধারাও এটার সাথে কানেক্টেড করে পড়তে পারেন। তাহলে যে সকল ব্যক্তিকে বিজ্ঞ আদালতে হাজির করা যায় না, সেই সকল ব্যক্তির বিবৃতি বা সাক্ষ্য বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে, স্বীকৃতিও বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে ৩২-৩৩ ধারা। তো এই ছিল আপনাদের আজকের সাক্ষ্য আইনের মূল ক্লাসের বিষয়বস্তু। আশা করি আপনারা সকলেই খুব সহজভাবে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু অনুধাবন করেছেন, বুঝতে সক্ষম হয়েছেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।